গ্রাম বাংলার ভাষায় কথাটা যদি আপনি এরকমের বলেন যে পাড়ায় 19 ঘর 20 ঘরই আমরা, মানে একটা গ্রামে 19 ঘর, সেখানে 20 ঘরই তারা। জামাত ইসলাম এবং এনসিপির প্রেক্ষাপটটা 5ই আগস্টের পরে এরকমের ছিল যে বাংলাদেশকে পরিচালনা করার জন্য যে সকল ক্ষমতার দরকার সে সকল ক্ষমতার স্তরে তাদের লোকজন তারা বসিয়ে রেখেছে। এছাড়াও বর্তমানে বাংলাদেশটা তাদের হাতের মুঠোয় ছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান তাদের ভিতরে যখন লন্ডনে বসে একটা বৈঠক হলো, সেই বৈঠকের ফলাফলে দেখা গেল জামাত ইসলাম এবং এনসিপি বর্তমান সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপরে অখুশি বা বিরক্তি প্রকাশ করবে, এই যে বিএনপির সাথে তাদের যে একটা সমঝোতা, এই কারণে। এখন এটার কারণ কি? এটার কারণ হিসেবে আপনি কি ধরতে পারেন? একটা জিনিস দেখবেন যে 5ই আগস্টের পরে বাংলাদেশে যে সকল দুর্নীতিমূলক কর্মকাণ্ড জামাত ইসলাম এবং এনসিপির লোকজন করেছে, তাদের ভিতরে ছিল বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাধা প্রদান করা, বাংলাদেশের চিহ্নিত 2 জন রাজাকার গোলাম আজম এবং নিজামী, তাদেরকে নিয়ে এই ধরনের স্লোগান দেয়া যে গোলাম আজমের বাংলা, নিজামীর বাংলা, এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজাকার আসামি বেকসুর খালাস পেয়ে গেল এই বর্তমান আমলে। এখন এগুলো তো জামাত ইসলাম এবং এনসিপির তাদের এই সকল প্ল্যান তারা এজন্যই করতে পেরেছেন যে তাদের হাতে সেই ক্ষমতার চাবিকাঠি ছিল। এখন বর্তমান সময় সেই ক্ষমতার চাবিকাঠি তারা হারিয়ে ফেলবে বা হারিয়ে অলরেডি গেছে, কারণ বর্তমান সময় সরকারের যারাই ক্ষমতায় আছে তাদের সাথে বিএনপির একটা নেগোসিয়েশন হয়ে গেছে লন্ডনে বসে। এ কথা অস্বীকার করার কিচ্ছু নেই, কারণ আপনারা এই বিষয়টি দেখেছেন যে বৈঠকের পরে যৌথ সংবাদ সম্মেলনে বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের যিনি নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান, তারা একথা স্পষ্ট করে দিয়েছে যে বর্তমান সময় সরকার এবং বিএনপি তারা একটা প্ল্যাটফর্মে এসেছে এবং নির্বাচন নিয়ে যে সকল কথাবার্তা ছিল সেগুলো নিয়েও তারা খোলাসা করেছে। তো এই বিষয়গুলো জামাত ইসলাম এবং এনসিপি মেনে নিতে পারছে না। তো আজকের ভিডিওতে এই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। তো চলুন দর্শক, এই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকে বাংলাদেশ ইউটিউব চ্যানেল তথা ফেসবুক পেজের নিয়মিত আয়োজনে। থাকুন আমাদের সাথেই। বলছিলাম দর্শক, বর্তমান সময় বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডনে যেই বৈঠকটি হলো, সেই বৈঠকটি কতটা ফলপ্রসূ হয়েছে বা সেই বৈঠকের বিএনপি কতটা খুশি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টারা তারা কতটুকু খুশি, অপরদিকে এনসিপি জামাত ইসলাম তারা কতটা খুশি। এখন আপনাকে এটা ধরে নিতে হবে যে জামাত ইসলামের কথা মানেই এনসিপির কথা এবং এনসিপির কথা মানেই অন্তর্বর্তীকালীন সরকারের কথা। এটাই তো আমরা জেনেছিলাম এতদিন যাবত, এই কথাই আমরা জেনে আসছি। এখানে বিএনপির কথার কোনো মূল্যায়ন ছিল না। তো যখন অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপি তাদের ভিতরে যখন একটা নেগোসিয়েশন হলো, তারা যখন একই প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো, তখন এই জিনিসটাকে জামাত ইসলাম এবং এনসিপি এরা মোটেই মেনে নিতে পারবে না এবং এই বিষয়টি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে জামাত ইসলাম এবং এনসিপির একটা বিরোধ সৃষ্টি হবে। আপনি আমার কথা লিখে রাখেন। ওই যে আমি একটা কথা বলেছিলাম কিন্তু ভিডিও, যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে ব্রিটিশ সফর, এটা না কোনো হারমোনিয়াম অ্যাওয়ার্ডের জন্য, না শেখ হাসিনার আমলে পাচারকৃত অর্থ উদ্ধার করার জন্য তিনি লন্ডনে এসেছেন। এগুলো নিছক একটা গল্প কথা ছিল। আসলে এই গল্পের আড়ালে ছিল 1 বোতল সরিষার তেল, যেই 1 বোতল সরিষার তেল নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গেছিলেন সেই তেল মালিশ করার জন্য তারেক রহমানকে। তো সেই ভিডিওর কথা আজকের প্রেক্ষাপটের সাথে মিলে যাচ্ছে। তো যদি সেই কথা মিলে যায় তাহলে আমার এই কথাও মিলে যাবে। আপনি লিখে রাখতে পারেন যে
বিএনপির সাথে বর্তমান সময় সরকারের এ ধরনের যে একটা সুন্দর সম্পর্ক স্থাপিত হয়েছে, সেটাতে জামাত ইসলাম এবং এনসিপির সাথে সরকারের দূরত্ব বেড়ে যাবে এবং এই দূরত্বটা আরো আগেই বেড়ে যাওয়া উচিত ছিল। এই দূরত্বটা ডক্টর মোহাম্মদ ইউনূস এনসিপি এবং জামাতের সাথে যদি আরো আগে স্থাপন করতেন বা আরো আগে তৈরি করতে পারতেন, তাহলে আমি মনে করি যে একজন নোবেল বিজয়ী এতটা লাঞ্ছিত হতেন না, এতটা কলঙ্কিত হতেন না এবং বাংলাদেশের জনগণের হৃদয় থেকে উঠে যেতেন না। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট আপনি যদি লক্ষ্য করেন, সেখানে দেখবেন যে বাংলাদেশের জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিভিন্ন রকমের কার্টুন আঁকছে, ডাস্টবিনের গায়ে কার্টুন আঁকছে এবং তাকে এই কথা বলছে যে এক থাপ্পড় মেরে তার গালের সমস্ত দাঁত ফেলে দিবে। কেউ বলছে ঝাড়ু পিটা করে তাকে তার ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে নিয়ে আসবে, কেউ রাজাকার বলছে, কেউ সুদখোর বলছে। এই ধরনের নিন্দনীয় যে সকল গালিগালাজগুলো আছে বাংলা ভাষায়, সেই সকল গালিগালাজগুলো দিয়ে তাকে কলঙ্কিত করছে এবং তাকে লাঞ্ছিত করছে প্রতিদিন। বাংলাদেশের জনপ্রিয় যে সকল সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে, যেগুলো বাংলাদেশের মানুষ খুব একটা ব্যবহার করে, ইউটিউব, ফেসবুক, টিকটক, টুইটার অত একটা বেশি ইউজ করে না, এই তিনটা প্ল্যাটফর্মে বাংলাদেশের জনগণ বেশি একটা ব্যবহার করে। তো এই সকল জায়গায় আপনি দেখতে পাবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে প্রতিদিন বিভিন্ন রকমের গালিগালাজ, নিন্দা, বদনাম এবং বিভিন্ন দুর্নীতির দায়ে অভিযুক্ত হচ্ছেন। এটা হচ্ছে বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেক্ষাপট বাংলাদেশে। তো এই প্রেক্ষাপটটা সৃষ্টি করেছে কে? এই প্রেক্ষাপটটা সৃষ্টি করেছে জামাত ইসলাম। কারণ জামাত ইসলাম বাংলাদেশের একটা মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিরোধী শক্তি, একটা রাজাকারী শক্তি। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এই জামাত ইসলাম পশ্চিম পাকিস্তানের সপক্ষে অবস্থান করে বাংলাদেশের সুন্দরী মা বোনদের তুলে দিয়েছিল সেই পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীদের হাতে। বাংলাদেশের 2 লক্ষ মা বোন যে নির্যাতিত হয়েছে, তার পিছনে মহানায়ক ছিল এই জামাত ইসলাম। বাংলাদেশের যেই 30 লক্ষ শহীদ হয়েছে, তার ভিতরে যদি 3-এর 1 অংশ ধরেন, যে 10 লক্ষ শহীদের পিছে অন্যতম ভূমিকায় অবতীর্ণ ছিলেন এই জামাত ইসলাম। এখন এই জামাত ইসলাম যদি কারো সঙ্গ দেয় বা জামাত ইসলামের সঙ্গ যদি কেউ দেয়, তাহলে সে তো বাংলাদেশে এ ধরনের গালিগালাজের সম্মুখীন হবেই, সে তো লাঞ্ছিত হবেই। সেটা এনসিপি হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস হোক, এনসিপির প্রেক্ষাপটও একই রকমের। যদি আপনি দেখেন যে বাংলাদেশে সেই যে গণ অভ্যুত্থান সৃষ্টি করলো এনসিপি, এখন গণ অভ্যুত্থান সৃষ্টি করার পরেও এনসিপিকে কেন রাজাকার বলছে বাংলাদেশের জনগণ? কেন সমন্বয়ক কথাটা বর্তমান সময় একটা গালির থেকেও খুব নিন্দিত ভাষা হিসাবে ব্যবহার করছে বাংলাদেশের জনগণ? এর পিছনে বা নেপথ্যে একটাই কারণ জামাত ইসলামের ছায়ার নিচে দাঁড়িয়ে আছে এনসিপি। তো যাই হোক দর্শক, মূল প্রেক্ষাপটে ফিরে আসি। এখন দেখুন, এই যে বিএনপির সাথে বর্তমান সময় সরকারের যে একটা ভালো বোঝাপড়া হলো, নির্বাচন নিয়ে সরকার এবং বিএনপি একই অবস্থানে আছে বর্তমান সময়। যে বিষয়টা এরকমের যে লন্ডনে বৈঠকটা এরকমেরই হয়েছে যে একটা জিনিস তো আপনারা জানেন যে কোনো জিনিস কেনা বেচা করতে গেলে দরদাম হয়। তো এই যে একটা দরদামের মতন একটা দরদাম হয়েছে নির্বাচন নিয়ে বিএনপি এবং প্রধান উপদেষ্টার ভিতরে। সেখানে বিএনপি ডিসেম্বরে অটল ছিল, প্রধান উপদেষ্টা এপ্রিলের কথা বলছিলেন। তাহলে কথাটা এরকমের হলো, তারেক রহমান বলল থাক, আপনার কথাও থাক, আমার কথাও থাক, তাহলে মোটামুটি এপ্রিলের আগে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনের যে সময়সীমা সেটাকে আমরা নির্ধারণ করি। তো এরকমের একটা কথাবার্তা হয়েছে। তো এছাড়াও অনেক অনেক জায়গায় প্রশ্ন থেকে যাবে যে বিএনপি যেই সকল জায়গাগুলোয় প্রধান উপদেষ্টার সংস্কারে বাধা দিচ্ছিলেন, সেই সকল বিষয়গুলোকে কিন্তু স্পষ্ট করেননি। যে মায়ানমারকে কি মানবিক করিডোর দেয়া হবে, সেন্ট মার্টিনকে কি আমেরিকার হাতে তুলে দেয়া হবে, অথবা কক্সবাজার পোর্টকে কি বিদেশিদের হাতে তুলে দেয়া হবে। এছাড়াও
বাংলাদেশের আভ্যন্তরীণ যে সকল বিষয় নিয়ে বর্তমান সময় ষড়যন্ত্র করা হচ্ছিল, সেই সকল বিষয়গুলোকে কিন্তু বিএনপি তথা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রেস সচিব বা যিনি নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যিনি যৌথ বিবৃতি দিলেন, সেখানে কিন্তু এইসব বিষয় উল্লেখ করলেন না যে মায়ানমারকে কি মানবিক করিডোর আসলেই দেয়া হবে, সেন্ট মার্টিনকে কি আমেরিকার হাতে তুলে দেওয়া হবে, বা চট্টগ্রাম পোর্টকে কি বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে। এই সকল বিষয়গুলো যেমনি অস্পষ্ট রয়ে গেছে, তেমনি অস্পষ্ট রয়ে গেছে যে নির্বাচন নিয়ে কোন রকমের ছিট ভাগাভাগির যে পরিকল্পনা, সেটাও কি একান্ত গোপনে পর্দার আড়ালে হচ্ছে কিনা, সে সকল বিষয় নিয়ে প্রশ্ন থাকবে। যে প্রধান উপদেষ্টা দাবি করতে পারেন যে দেখেন এনসিপি তো নতুন দল হিসাবে আসছে এবং এনসিপি কে আপনি আমার দল হিসাবেই ধরে নিতে পারেন, তাহলে এনসিপি কে আপনি 20টা বা 30টা সিট ছেড়ে দেন। এরকমের প্রস্তাব প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জনাব তারেক রহমানকে রাখতে পারেন। জানি না, টোটালি আন্দাজ করা কথা, এবং শুধু যে আমার আন্দাজ করা কথা এটা না, বাংলাদেশের ম্যাক্সিমাম গণমাধ্যম কর্মী এবং ম্যাক্সিমাম গণমাধ্যম এ ধরনের আন্দাজই করছেন। তো পর্দার আড়ালে যে কি হলো সেটা জানি না, কিন্তু পর্দার বাহিরে যেটা হচ্ছে সেটা নিয়ে কথা বললাম। যে সরকারের সাথে বিএনপির এই যে একটা সম্পর্ক সৃষ্টি হলো, এটাতে মোটেই জামাত ইসলাম এবং এনসিপি খুশি হবে না, এবং জামাত ইসলাম এবং এনসিপি বর্তমান সময়ে সরকারের থেকে দূরে সরে যাবেন। আর যদি জামাত ইসলাম এনসিপি সরকার থেকে দূরে সরেও যায়, তাহলেও সরকারের অস্তিত্ব টিকিয়ে রাখা খুব কষ্ট হবে, কারণ সরকার সমস্ত দুর্নীতির সাথে সংযুক্ত এই জামাত ইসলাম এবং এনসিপি। তাহলে সরকারের মুখোশ যদি জামাত ইসলাম এবং এনসিপি উন্মোচন করে দেয়, সেক্ষেত্রেও সরকার বিপদে পড়তে পারে। এজন্য জানি না জামাত ইসলাম এবং এনসিপি সরকার থেকে কতটা দূরে সরে যাবে, কিংবা সরকারের থেকে জামাত ইসলাম এবং এনসিপির দূরত্ব কতটা সৃষ্টি হবে, এবং এর প্রেক্ষাপটে সরকার কি আবার নতুন কোনো বিপদে পড়তে যাচ্ছে কিনা, এবং এই যে দূরত্ব সৃষ্টি হবে তাতে সরকার যে কতখানি বিপদে পড়ে যাবে, বা সরকারের মুখোশ এনসিপি বা জামাত ইসলামের লোকজন খুলে দেবে কিনা সে বিষয়ে জানি না। তবে এটা আন্দাজ করতে পারতেছি, বিএনপির সাথে সরকারের এই যে সম্পর্ক স্থাপন হলো, তাতে যদি সরকারের দুর্নীতি এনসিপি এবং জামাত ইসলাম দূরে সরে গিয়ে যদি তাদের মুখোশ উন্মোচন করে দেয়, তাহলে সরকার পায়ের নিচ থেকে মাটি চলে যাবে। তো প্রিয় দর্শক, দেখতে থাকুন ভবিষ্যৎ প্রেক্ষাপট কি হয়। যা কিছু হয় সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্ত শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।